বিয়ের আসরে বধূ বেশে বসে আছে সারা। মুখের অবয়ব নিকশ কালো অন্ধকারের ন্যায়, চোখ গড়িয়ে নামছে বিরতিহীনভাবে নোনা জল। চোখ দুটো লাল রক্ত জবার ন্যায় লোহিত বর্ণ ধারণ করেছে। বুকে পাথর চাপা দিয়ে বিয়ের পিঁড়িতে বসেছে সে। হৃদয়ে একজনের ভালোবাসা ধারণ করে অন্য কাউকে বিয়ে করতে হচ্ছে। এর চেয়ে কষ্টের আর যন্ত্রণাদায়ক অনুভূতি বোধ হয় একটা মেয়ের জীবনে অন্য কিছুতে নেই। তীব্র কষ্টে ভেঙে চুরে যাচ্ছে হৃদয়, নিঃশ্বাস আটকে যাচ্ছে। বুক ফাটা আর্তনাদ, কেউ দেখছে না, কেউ শুনছেও না। কান্নারা উপচে উপচে পড়ছে। তার পাশেই বসে আছে ব্লু শার্ট আর কালো প্যান্ট পরিহিত একজন শ্যামবর্ণের যুবক, যাকে সারা চেনেও না, জানেও না, যার চেহারা খুব থমথমে আর গম্ভীর। মানুষের ভিড়ে বেশ কয়েকবার আর চোখে সে সারার দিকে তাকালো, কিন্তু সেই তাকানোর স্থিতিকাল বেশিক্ষণ নয়। সর্বোচ্চ 5 সেকেন্ডের বেশি সে তাকায়নি। এই মানুষটার সাথে আজই প্রথম দেখা, আর আজই তার বিয়ে। সারা চাইলেও মুখের উপর না বলতে পারছে না, এই বিয়ে সে করবে না। কেননা এই বিয়ে নিয়ে বিরোধিতা করায় তার বাবা তার মুখের উপর বলে দিয়েছেন সে যদি বিয়ে না করে তবে তিনি সুইসাইড করবেন। তার বাবা যে কখনো বাংলা সিনেমার নায়িকাদের বাবাদের মতো সস্তা ব্ল্যাকমেইল করবে এটা সে ভাবতেও পারেনি। বাবার চেয়েও তীব্র রাগ হচ্ছে তার পাশে বসে থাকা মানুষটির প্রতি। তার না হয় হাত পা বাঁধা, কিন্তু এই পুরুষ মানুষটি কেন বিয়ের আগে জানতে চাইলো না তার কার সাথে বিয়ে হচ্ছে? কেন মনে করলো না যার সাথে বিয়ে হচ্ছে তার সাথে কথা বলার প্রয়োজন? কেন জানতে চাইলো না এই বিয়েতে তার কোনো আপত্তি আছে কিনা? সে জানতে চাইলেই তো সারা গড় করে বলে দিতে পারতো সে অন্য কাউকে ভালোবাসে। এই বিয়ে সে করতে পারবে না। জীবনটা এইভাবে বাংলা সিনেমার মতো কাহিনীতে গড়তো না। এই পুরুষ মানুষটির চেয়েও বেশি রাগ হচ্ছে তার বন্ধু মহলের প্রতি। এই বন্ধু মহলের পাল্লায় পড়েই আজ জীবনটার নরকে পরিণত হলো তার। বন্ধুদের থেকে পরামর্শ চেয়েছিল সে। বন্ধুরা আশ্বস্ত করে বলেছিল, আরে পাত্র আসলেই কি বিয়ে হয়ে যায় নাকি? পাত্র দেখবে, তোর সাথে কথা বলতে চাইবে, তবেই না বিয়ে হবে। পাত্র যখনই একা তোর সাথে কথা বলতে চাইবে তখনই বলে দিবি এই বিয়ে তুই করতে পারবি না, অন্য কাউকে পছন্দ করিস। এই কথা শুনে আজকাল যুগের কোনো ছেলেই বিয়ে করতে রাজি হবে না। সো চিল থাক। ওরা যা বলেছিল তার কিছুই ঘটেনি। পাত্ররূপে যে এসেছে সে একটা বারও তার সাথে কথা বলতে চায়নি, সোজা এসে বসে পড়েছে পিড়িতে। আর এখন তাদের বিয়ে হবে। কাজী সাহেব অলরেডি বিয়ে পড়ানো শুরু করে দিয়েছেন। শ্যামবর্ণের যুবকটি কবুল বলতে 2 সেকেন্ড সময়ও লাগায়নি, যেন সে কবুল কথাটা ঠোঁটের আগায় এনে অপেক্ষা করছিল কখন কাজী সাহেব বলতে বলবে আর সে বলবে। এদিকে পাক্কা 17 মিনিট সময় নিয়ে সারা কবুল বলল। কবুল বলার সঙ্গে সঙ্গেই তার ভেতরটা কেমন দুমড়ে মুচড়ে উঠল। হু হু শব্দে কেঁদে উঠল সে। এই তো 7 দিন আগের কথা। কাল বৈশাখীর মতো সারার জীবনটা তছনছ করতে শুরু হলো একটি কালো অধ্যায়ের। 4 বছর আগে থেকে তার খালাতো ভাই আরিয়ান তাকে পছন্দ করত। ভালোবাসার আহ্বান অনেকবার অনেকভাবে করেছে, কিন্তু সারা রাজি হয়নি। কিন্তু আরিয়ানের বিভিন্ন পাগলামির জন্য একটা সময় সারার মনেও আরিয়ানের জন্য ভালোবাসা সৃষ্টি হয়। সারাও সাড়া দেয় আরিয়ানের ভালোবাসার ডাকে। 6 মাস আগেই আরিয়ানের সাথে সম্পর্কে জড়ায় সারা। সেই সম্পর্কের কথা আরিয়ান তার বাড়িতে জানায়। সেখান থেকেই শুরু হয় এক নতুন অশান্তি। আরিয়ান তার মা বাবাকে কনভিন্স করানোর জন্য বিভিন্ন চেষ্টা চালাচ্ছিল, কিন্তু আরিয়ানের বাবা কোনোভাবেই নিজেদের আত্মীয় স্বজনের মধ্যে বিয়ে শাদীর ব্যাপারে আগ্রহী নন। তাছাড়া তিনি একটু অহংকারী এবং দাম্ভিক স্বভাবের মানুষ। সারাদের থেকে তাদের আর্থিক অবস্থা ভালো হওয়ায় সারাদের বেশি একটা দাম দেন না। বাড়িতে আরিয়ানের অশান্তি দেখে সারার বাবাকে ফোন দিয়ে তিনি খুব অপমান করেন। বলেন, শোনো ইশতেহার, আত্মীয় স্বজনের মাঝে বিয়ে শাদী হলে সম্পর্ক নষ্ট হয়। আমি কোনোভাবেই আরিয়ান আর সারাহর বিয়ে মেনে নিব না। বুঝলাম না, মেয়ে কি লেলিয়ে দিয়েছ আমার ছেলের পিছে? মেয়ে প্রকাশ্য আরিয়ানের সাথে ঘুরে বেড়াচ্ছে, তোমার বাড়ি যাতায়াত করছে, অথচ তোমরা সেসব এলাও করছো। আমার ছেলে ঢাকা ইউনিভার্সিটি থেকে লেখাপড়া করেছে। আমার ইচ্ছা খুব ভালো ভার্সিটিতে পড়ুয়া কোনো মেয়ের সাথে বিয়ে দিব। সারার চেহারা ভালো, কিন্তু লেখাপড়ার দিকে তো কোনো খেয়াল নেই। কোনো বিদেশি বা আর্মি দেখে বিয়ে করিয়ে দাও, ওরা চেহারা খুব পছন্দ করে। আরিয়ানের বাবার ফোনটা কেটে গেলেই ইশতেয়ার হোসেন রাগে কাঁপতে থাকেন। কাঁপতে কাঁপতে মেয়েকে থাপ্পড় মারতে না পেরে থাপ্পড় মারলেন নিজের স্ত্রী জুয়ের গালে। দাঁত কিরমির করে বললেন,
তোমার ভাগ্নে এ বাড়িতে ঘন ঘন কি জন্য আসে? আর মেয়ে কি করে সেসব দিকে খেয়াল রাখতে পারো না? বিবাহিত জীবনে প্রথমবার স্বামীর হাতের মার খেয়ে অবাক হলো জুই। ঘটনার পরক্ষণে জুই সবটা জানতে পারে। তারপরে ইশতিয়ার হোসেন প্রতিজ্ঞা করেন নিজের মেয়ের বিয়ে আরিয়ানের থেকে ভালো পাত্র দেখে করাবেন তিনি। পরক্ষণেই সারার ফোন কেড়ে নেন ইশতিয়ার হোসেন। 7 দিনের মাঝে পাত্র খুঁজে মেয়ের বিয়ে ঠিক করেন। পাত্রপক্ষকে কি বলে তিনি এনেছেন তা সারা জানে না, ইনফ্যাক্ট কেউই জানে না। পাত্রপক্ষ থেকে ঘরোয়াভাবে বিয়ে করতে এসেছে, 15 দিন পরে আনুষ্ঠানিকভাবে তুলে নিয়ে যাবে। বিয়ে শেষ হতেই সবাই সারা এবং সারার সদ্য বিবাহিত স্বামীকে রেখে রুম থেকে বের হয়ে গেল। দুজনেই চুপচাপ বসে আছে, কারো মুখে কোনো কথা নেই। সারা এক নাগারে কেঁদেই যাচ্ছে। সারার কান্না দেখে সারার পাশে বসা মানুষটি তার দিকে তার পকেট থেকে রুমাল বের করে সারার দিকে এগিয়ে দিয়ে গম্ভীর কণ্ঠে বলল, চোখের পানি মুছে নাও। মানুষটির কণ্ঠ শুনে সারা এবার চোখ তুলে তাকালো মানুষটির দিকে। চোখ দুটোর আগে জ্বলছে তার, জ্বলন্ত অগ্নি যেন তার চোখে। দাঁতে দাঁত চেপে তার পাশে থাকা মানুষটিকে ধাক্কা মেরে বলল, সরে যান আমার চোখের সামনে থেকে, একদম স্পর্শ করবেন না। মানুষটা অন্য গম্ভীর মানুষদের তুলনায় একটু বেশি গম্ভীর যেন। সদ্য বিবাহিত বউয়ের এমন আচরণে সে যেন হতবাক হলো। ভ্রুযুগল সুচালো করে প্রশ্ন ছুড়ল। এনি প্রবলেম? সারা আবারও ঝাঁঝালো কণ্ঠে বলল, আমার সারা জীবনের কান্নার কারণ হয়ে এখন চোখের পানি মুছতে টিস্যু দিচ্ছেন? একটা সুন্দরী মেয়ে দেখলেই আর নাচতে নাচতে বিয়ে করতে চলে এলেন। একবারও জানতে চাইলেন না আমি এই বিয়েতে রাজি কিনা, আমার আপত্তি আছে কিনা। কিছুই না জেনে বেশরমের মতো বিয়ে করে নিলেন। আপনি একটা কথা কান খুলে শুনে রাখুন, কোনোদিন আপনাকে আমি স্বামী বলে মেনে নিব না। কোনোদিন না, কোনোদিন ক্ষমা করব না আপনাকে। আপনার জন্য আজ আমার জীবনের এই হাল। আপনি আমার কত বড় ক্ষতি করেছেন তা নিজেও জানেন না। অপর পাশ থেকে এইসব কথার প্রতিক্রিয়া হিসেবে গম্ভীর কণ্ঠে ফেরত এলো, তোমার কি বলা শেষ? না, শেষ না। আপনি যা করেছেন তা সারা জীবন বললেও শেষ হবে না। মানুষটা হাত উল্টে ঘড়ি দেখলো, ঘড়ি দেখে বলল, এখন অনেক রাত, আমার আর টাইম নেই। বাসায় ফিরতে হবে, আগামীকাল অফিস আছে। যা যা বাকি আছে ওগুলো খাতায় লিখে রাখো, পরে আমি পড়ে নেব। এমন অদ্ভুত মানুষ সারা আগে দেখেনি। এত এত কথার বিপরীতে এটা ছিল তার উত্তর। মানুষটা রুম থেকে হাঁটা দিল, হাঁটা দিয়েও ফিরে এসে বলল, সারা জীবন বললেও যদি তোমার কথা শেষ না হয়, তাহলে যখনই সময় পাবে তখনই রেকর্ড করে রাখবে। এভাবেও যদি শেষ না হয়, তাহলে পরপারে গিয়েও বলতে পারবে, নো প্রবলেম। সারা এইবারে আরো রেগে গেল। অবাকের চরম পর্যায়ে গিয়ে সে তাকালো এই মানুষটির পথপানে। মানুষটা তো যাতা টাইপের নয়, যথেষ্ট স্মার্ট। সারার বর রুম থেকে বের হয়ে গেলে ইশতিয়ার চৌধুরী সারার রুমে এসে নতুন একটা ফোন দিয়ে বললেন, আজ থেকে এই নতুন ফোনটা চালাবে তুমি, এতে নতুন সিম আছে। সারা ফোনটা হাতে নিতেই একটা গ্রামীণ নম্বর থেকে মেসেজ এলো, প্রহর শেষে আলোয় রাঙা সেদিন চৈত্র মাস, তোমার চোখে দেখেছিলাম আমার সর্বনাশ। সারা কিছুটা অবাক হলো। নতুন ফোন, নতুন সিম, মেসেজ দিল কে? যশোর কলেজের অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের সামনে দিয়ে প্যান্টের 2 পকেটে হাত গুছিয়ে হেঁটে যাচ্ছে একজন সুদর্শন যুবক। চোখে খয়েরি ফ্রেমের একটা চশমা। এদিক সেদিক কোথাও তাকাচ্ছে না, যাকে দেখে তাকিয়ে আছে হাজারো রমণী। অথচ যুবকটির দৃষ্টি স্থির রয়েছে সামনের দিকে, যার নাম রোশন সিদ্দিকী। কলেজের অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে জয়েন করা সদ্য লেকচারার। বিগত 10 দিন সে কলেজে জয়েন করেছে। আর এই 10 দিনেই কলেজের মেয়েদের ক্রাশ রূপে পরিণত হয়েছে। প্রতিটা মেয়ে হাঁ করে তাকিয়ে থাকে। শিক্ষকরাও বুঝি এত সুদর্শন হয়? মেয়েদের মুখে এখন একটাই নাম, তা হচ্ছে রোশন সিদ্দিকী। আজ অনার্স ফার্স্ট ইয়ারের ইনকোর্স পরীক্ষা। পরীক্ষা হলে গার্ড দেবে রোশন সিদ্দিকী। সিঁড়ি দিয়ে উঠে দোতলার বাম হাতের প্রথম রুমটার পেছনের দিকে বসেছে সারার বন্ধু মহল। দীপ্ত, মৃন্ময়, তন্ময়, ছোঁয়া আর সারা। সারা এসে গম্ভীর মুহূর্তে বসে আছে ছোঁয়ার পাশে। ওরা 4 জন হাজারো চেষ্টা করেও জানতে পারে না সারার কি হয়েছে। এমন সময় ক্লাসরুমে প্রবেশ করলো রোশন সিদ্দিকী। রোশন সিদ্দিকী ক্লাসরুমে প্রবেশ করতেই সব মেয়েরা হাঁ করে তাকিয়ে রইল। একমাত্র সারারই চোখ কপালে উঠল। সারা একদম ভরকে গেল। মাথার মাঝে চক্কর দিয়ে উঠল তার। সবাই উঠে দাঁড়ালেও সারা উঠে দাঁড়ালো না। ছোঁয়া সারাকে চিমটি কেটে বলল,
সারা তবুও উঠে দাঁড়ালো না। তার চারদিকটা কেমন যেন ঘুরছে। রোশন সিদ্দিকী সবাইকে হাতের ইশারা করে বসতে বলল। সবাইকে খাতার প্রশ্ন দেওয়া হয়ে গেলে ঘড়ি দেখে বলল, আপনাদের সময় শুরু। এখন 10টা বাজে। জাস্ট 12টা বাজতেই লেখা স্টপ করবেন। কেউ কারোর সাথে একটা কথাও বলবেন না, ঘাড় ঘোরাবেন না, তাহলে খাতা নিয়ে বের করে দেব। পরীক্ষার আগেই বলে রাখলাম। রোশন সিদ্দিকীর এমন কড়া নির্দেশে সবার মুখ চুপসে গেল। সবাই চুপচাপ লেখা শুরু করলো। গতকাল রাতে কান্নাকাটি করে সারা ঠান্ডা লেগে গিয়েছে। ক্লাসে বসে ঘন ঘন নাক টানছে সে। 5 সেকেন্ড পর পর নাক টানছে মেয়েটা। সর্দিতে ঘন ঘন নাক টানার মতো বিরক্তি আর বমি আসার মতো ঘটনা পৃথিবীতে দ্বিতীয়টা নেই। পেছনের বেঞ্চে বসে ঘটনাটার জন্য ভীষণ বিরক্ত হচ্ছে মৃন্ময়। সারার চুল টেনে ধরে বিরক্তি কণ্ঠে বলল, তোর কাছে মাপ চাই মা, যা আগে দয়া করে সর্দিটাকে ফেলে আয়। আমি একদম বিরক্ত হচ্ছি, ঘেন্না করছে। সারা পেছন ফিরে মুখ ঝামটা দিয়ে বলল, তা আমি যাব না, লিখতে পেছনে পড়ে যাব। তাদের জন্য যে ক্ষতি আমার হয়েছে তার জন্য এটুকু সহ্য কর। পুষিয়ে দেব, দয়া করে স্যারকে বলে বাইরে যা আর নাকটাকে পরিষ্কার করে আয়। ওই স্যারকে আমি বলতে পারবো না বাইরে যাব। তোর বাইরে যাওয়ার অনুমতি আমি চেয়ে দিচ্ছি। এই না, খবরদার, উনি যেন আমাকে না দেখেন। আমি ওনার সামনে দেখা দিতে চাই না। এমন সময় মৃন্ময় উঠে দাঁড়ালো। মৃন্ময় উঠে দাঁড়াতেই রোশন সিদ্দিকীর দৃষ্টি পড়ল মৃন্ময়ের দিকে। রোশন সিদ্দিকী একটা লুজ কাগজ নিয়ে মৃন্ময়ের দিকে এগিয়ে গেল। রোশন এগিয়ে আসতেই সারা মাথাটা সর্বোচ্চ নিচু করে দোয়া দুরুদ পড়ছে আর বলছে, আল্লাহ আমাকে যেন না দেখে। রোশন এগিয়ে এসে বলল, নিন। মৃন্ময় বোকা হাসি দিয়ে বলল, স্যার লুজ লাগবে না। রোশন সিদ্দিকী গম্ভীর কণ্ঠে বলল, তাহলে সমস্যা কি? আমি তখন থেকে দেখছি আপনারা কয়েকজন মিলে কথা বলছেন, সমস্যা কি? স্যার একটু বাইরে যাবে। রোশন সিদ্দিকী ভ্রুকুচকে বলল, হু ইজ সারা? মৃন্ময় সারার দিকে তাকিয়ে বলল, স্যার ওর নাম সারা। সারা জিভে কামড় দিয়ে মনে মনে বলল, আল্লাহ এই যাত্রায় বাঁচাও। বাঁচতে চাইলেই কি সব জায়গায় বাঁচা যায়? রোশন সিদ্দিকী গভীর চোখে সারার দিকে তাকিয়ে বলল, বাইরে যাবে কেন? স্যার ওর সর্দি লেগেছে। মৃন্ময়ের এমন কথা শুনে রোশন সিদ্দিকী অদ্ভুত চোখে তাকালো সারার দিকে। মুখের অবয়ব একদম থমথমে। থমথমে মুখে ভ্রু কুচকালো। কুচকে আসা ভ্রু নিয়ে রোশন সিদ্দিকী গম্ভীর কণ্ঠে উচ্চারণ করলো, হোয়াট? মৃন্ময় ফ্রেন্ড সার্কেলের মাঝে সবচেয়ে দুষ্টু আর চঞ্চল হওয়ার জন্য যে কোনো পরিস্থিতিতে যে কোনো কথা খুব ইজিভাবে বলে দিতে পারে। মৃন্ময় মুখের ভঙ্গি স্বাভাবিক রেখেই বলল, মানে স্যার ওর সর্দি লেগেছে, বাইরে যাবে একটু সর্দি ফেলতে, তাই বারবার আমাকে বলছে যে আমি যেন আপনার অনুমতি চেয়ে দিই। ও আসলে একটু ভয় পাচ্ছে অনুমতি চাইতে। সারার আগে ফোঁস করতে করতে তাকালো মৃন্ময়ের দিকে। চোখের অবস্থা এমন যেন এক্ষুনি মৃন্ময়কে গিলে খেয়ে ফেলবে। সারা এমনি আছে মহা বিপদে। এই লোকটার সামনাসামনি সে কোনোভাবেই পড়তে চায়নি। শুধুমাত্র এই মৃন্ময়ের চক্করে পড়ে আর ছেড়ে দেমা কেঁদে বাঁচি অবস্থা। জীবনে এমন বাজে পরিস্থিতিতে কখনো পড়েনি সারা। কেন যেন সবসময় সব অদ্ভুত ঘটনাগুলো তার সাথেই ঘটে। এমনি নিজের প্রেমিককে রেখে অন্য পুরুষের সাথে বিয়ে হওয়ায় হৃদয় পুড়ছে। তার উপর গতরাতে যার সাথে বিয়ে হয়েছে সে কিনা তারই কলেজের শিক্ষক হবে। এটা ছিল জীবনের দ্বিতীয় অন্যতম ধাক্কা। আগে যদি জানতো তার সাথে যার বিয়ে হচ্ছে সে তারই শিক্ষক, বাবার পা জড়িয়ে ধরে বলতো, বাবা আমিনার মা মারা গিয়েছে, আমাকে আমিনার বাবার সাথে বিয়ে দিয়ে দাও। আমার কোনো আপত্তি নেই, তবু এই স্যারের সাথে বিয়ে দিও না। আগে জানলে সবার সাথে যুদ্ধ করে হলেও এই বিয়েতে নাকচ করে দিত সে। পরপর কয়েকটা ঘটনায় সারা নাক কাটা যাচ্ছে লজ্জায়। ছি ছি, কি লজ্জা কি লজ্জা। যার সাথে বিয়ে হয়েছে সে কিনা তারই শিক্ষক। বিয়ে হয়েছে সেটা ভালো কথা, তাও যদি আগে জানতো যে সে তার শিক্ষক তাহলে অন্তত কালকের ওই বাজে ব্যাপারটা করতো না। একটা নিঃশ্বাস ছেড়ে মনে মনে বলল, এই জন্য পথে ঘাটে ফকির দেখলে 5-10 টাকা দিতে হয়। ওদের দোয়া কাজে লাগে। ফকির দেখলে কখনো ফেরত দিই না বলে অন্তত একটা বিষয়ে বেঁচে গিয়েছি। উফ বাবা, আমি যে বাচাল ভাগ্যিস মুখ ফসকে বলে দেইনি যে আমার বয়ফ্রেন্ড আছে, তাহলে ইজ্জত যেটুকু আছে সেটুকুও যেত। রাতের অন্ধকারে তো বুঝতে পারিনি এই ব্যাটা এত মুডি আর এত গম্ভীর। আমি একটা মন খোলা মেয়ে, সদ্য খেয়েছি ছ্যাঁকা, তাতে বিয়ে হয়েছে দাম্ভিক এক পুরুষের সাথে।
মানুষ যা অপছন্দ করে তাই কপালে জোটে। হিন্দি সিরিয়ালের মতো রোমান্টিক হিরো পছন্দ ছিল আমার, আর কপালে কিনা জুটলো একটা ডিপ জল। সারা মনে মনে দিন দুনিয়ার চিন্তা ভাবনা করেই যাচ্ছে। রোশন সিদ্দিকী জীবনে অনেক ধরনের সুপারিশ শুনেছে, কিন্তু কারো সর্দি ফেলার জন্য অন্য কারোর সুপারিশ জীবনে প্রথমবার শুনলো। নিজের কাছে খুব অবাক লাগলো। সে অবাক আর বিরক্তি মাখা চেহারা চাপা কণ্ঠে উচ্চারণ করলো, স্ট্রেঞ্জ, ভেরি স্ট্রেঞ্জ। রোশন সিদ্দিকীর কথার টোন কেউ না বুঝলেও সারা ঠিকই বুঝতে পারলো। ইনফ্যাক্ট গতকাল রাতেই সে বুঝতে পেরেছে। তন্ময় একবার রোশন সিদ্দিকীর দিকে দৃষ্টিপাত করে মন দিল লেখায়। ছোঁয়া লিখছে আর রোশন সিদ্দিকীর কথা শুনছে। দীপ্ত লেখা বাদ দিয়ে হা করে রোশনের দিকে তাকিয়ে আছে। ওরা সকলেই রোশন সিদ্দিকীর স্ট্রং কথাবার্তায় কিছুটা হলেও কম্পিত হলো। খুব কম বয়সী লেকচারার এই প্রথম তারা দেখলো। তাছাড়া এই লেকচারার অনেক গম্ভীর আর চেহারা দেখে মনে হয় অধিক রাগী একজন মানুষ। তাছাড়া এই লেকচারার অধিক মাত্রায় নিয়ম নীতিও মেনে চলে, নিয়মের বাইরে গিয়ে কিচ্ছুটি করেন না। কলেজের সিনিয়র স্যাররা সবাইকে পই পই করে বলে দিয়েছে নতুন যে টিচার এসেছেন সে অনেক ট্যালেন্টেড একজন স্যার, বেয়াদবি করলে ক্ষমা নেই, অনেক স্ট্রং পার্সোনালিটির মানুষ তিনি। মৃন্ময় আর কোনো কথা বলল না। রোশন সিদ্দিকী থমথমে মুডে মৃন্ময়কে বলল, আপনি বসুন। মৃন্ময় বসে লিখতে শুরু করলো। সে লিখবে কি, কিছুই তো পারে না। এতক্ষণ তো গ্রুপ ধরে সবাই তন্ময়কে কপি করে লিখছিল। রোশন সিদ্দিকী সারার দিকে এইবার তাকালো। অভিজ্ঞ নয়নে সারার দিকে কিছুক্ষণ তাকিয়ে নিয়ে গম্ভীর কণ্ঠেই বলল, যান বাইরে যান কুইক। নিজের প্রয়োজনে অন্যকে ডিস্টার্ব করলে খাতা নিয়ে বের করে দেব। আপনাদের কয়েকজনের জন্য ক্লাসের সকল ছাত্র ছাত্রীর সমস্যা হলো। সারা বোকার মতো রোশন সিদ্দিকীর দিকে তাকালো। এই মুহূর্তে তার অবস্থা পৃথিবীর সবচেয়ে করুণ অবস্থা। কেউ তো আর টেরও পারছে না যে গতকাল রাতে তাদের দুজনের বিয়ে হয়েছে। সারা মিনমিন কণ্ঠে বলল, না স্যার, আমি বাইরে যাব না। রোশন সিদ্দিকী এইবার গোল গোল চোখে সারার দিকে তাকিয়ে প্রশ্ন ছুড়ল, আপনি বাইরে যাবেন না? তাহলে তাকে ডিস্টার্ব করছেন কেন? মৃন্ময়ের দিকে তাকিয়ে কথাটা বলল, আসলে বাইরে গেলে আমার সময় নষ্ট হবে, লিখে আগাতে পারবো না। যদি বাইরে যাওয়ার জন্য অতিরিক্ত সময় দিন তাহলে যাব। আশেপাশের বেঞ্চের কয়েকজন সারার এমন সাহসী প্রশ্ন শুনে ভীষণ অবাক হলো। রোশন সিদ্দিকীর যা মুড, তাতে সাধারণ কথা বলাই ভীষণ মুশকিল। রোশন সিদ্দিকী ভ্রু কুচকালো। সারা সহ তার 4 জন বন্ধুর দিকে তাকালো। বেশ কৌতূহলী হয়ে প্রশ্ন করলো, ইনকোর্স পরীক্ষা, তাতে অতিরিক্ত সময় লাগবে? বাইরে যেতে আসতে 5 মিনিট সময় লাগবে। এই 5 মিনিটে কি লিখবেন আপনি? দেখি খাতা কি লিখেছেন। বাকিদের দিকে তাকিয়ে বলল, এ কি, আপনারা লিখছেন না কেন? ক্লাসে অন্যদের থেকে আপনাদের 5 জনের ভাবভঙ্গি আলাদা। দীপ্ত মনে মনে মৃন্ময়কে গালি দিচ্ছে আর বলছে, তুই যদি স্যারকে না ডাকতি, স্যার কি ঘাড়ের কাছে এসে দাঁড়াতো? বাড়ি থেকে কি কিছু পড়ে এসেছি? স্যার দাঁড়িয়ে থাকলে কি লিখবো? এইদিকে সারাও আছে খুব বিপদে। সে তো পরে তন্ময়ের বা ছোঁয়ার থেকে দেখে লিখবে বলে পুরো খাতা ফাঁকা রেখে দিয়েছে। এখন রোশন সিদ্দিকী খাতা দেখলে তার তো মান ইজ্জত সব যাবে। তার বাবা বিয়ের সময় বলেছে আমার মেয়ে খুব ভালো লেখাপড়ায়, পরীক্ষায় সব সাবজেক্টে 90-এর ঘরে থাকে। কিন্তু সারার বাবা তো আর জানেন না ছোটবেলায় তার মেয়ে ভালো ছাত্রী ছিল, সেসব ইন্টার অবধি, তারপর তো গোল্লায় গিয়েছে। রোশন সারার খাতাটা টেনে নিল। খাতা খুলে অবাক নয়নে খাতার দিকে হাঁ করে তাকিয়ে রইল। সারা লজ্জায় মরে যাচ্ছে। রোশন সিদ্দিকী খাতাটা সারার সামনে রেখে বলল, কার্ডটা দেখে লিখবেন বলে সব ফাঁকা রেখে গিয়েছেন। সারা আবারও মিনমিন কণ্ঠে বলল, কারোরটা নয়, নিজেই লিখবো। যতটুকু লিখেছেন ততটুকু কি নিজে লিখেছেন? জি স্যার। যাওয়ার সময় লাইব্রেরিতে দেখা করে যাবেন। রোশন সিদ্দিকী এইবার মৃন্ময়, দীপ্ত আর তন্ময়ের খাতার দিকে তাকিয়ে বলল, দেখি আপনাদের 3 জনের খাতা। ওরা 3 জন খাতা এগিয়ে দিল। রোশন খাতা মিলিয়ে দেখলো হুবহু তন্ময়ের লেখা কপি করে লেখা। ওদের দিকে তাকিয়ে বলল, কলমের কালি শেষ না, একেবারে ফটোকপি করলেই পারতেন। ওরা কেউ কোনো কথা বলছে না। রোশন এবার তন্ময়কে উঠিয়ে একদম সামনে দিয়ে দিল। তন্ময় উঠে যেতেই ওদের সকলের কলম থেমে গেল। রোশন এইবার সারার দিকে তাকিয়ে বলল, আপনি বাইরে গেলে যেতে পারেন। সারা আবারও মিনমিন কণ্ঠে বলল, না, যাব না। এতটুকু বলতেই প্রবল জোরে পরপর 3টে হাঁচি দিল। সেই হাঁচিতে নাক দিয়ে সর্দি বের হলো। রোশন দ্রুত পকেট থেকে টিস্যু বের করে সারার খাতার উপরে রেখে জায়গা ত্যাগ করলো। সারা দ্রুত টিস্যু নিয়ে নাক পরিষ্কার করে জানালা দিয়ে ফেলে দিয়ে মনে মনে বলল,
এই অঘটন কি এক্ষুনি হওয়ার ছিল? 12টা বেজে গেল। ওদের পরীক্ষা শেষ। হাসতে হাসতে দম বন্ধ হয়ে যাচ্ছে দীপ্ত, মৃন্ময় আর ছোঁয়ার। ওরা গড়াগড়ি দিচ্ছে একে অপরের উপর। ছোঁয়া বলল, ভাগ্যিস সারা আকাশটা স্যারের গায়ের উপর করেনি, কি হতো তাই ভাবছি। ওদের হাসি দেখে সারা বলল, এত হাসাহাসি বাদ দে। তোদের বুদ্ধি নিয়ে আমার জীবনে যা সর্বনাশ হওয়ার তা হয়ে গিয়েছে। আজ এসে থেকে রাগ দেখাচ্ছিস, কি হয়েছে? মাঠে চল, বসে বলছি। ওরা মাঠের দিকে যাবে তখনই রোশন ওদের পাশ দিয়ে যাচ্ছিল। যাওয়ার সময় সারাকে উদ্দেশ্য করে বলল, আপনি লাইব্রেরিতে আসুন, আপনার স্পেশাল এক্সাম হবে। সারা ওর বন্ধুদের দিকে তাকিয়ে যেন এক্ষুনি কেঁদে দেবে এমন অবস্থা। কিসের আবার স্পেশাল এক্সাম? দীপ্ত বলল, স্পেশাল এক্সামটা কি রে ভাই? সেটাই তো বুঝছি না। কলেজের সব মেয়েরাই ওনার কাছে স্পেশাল এক্সাম দিতে প্রস্তুত, সেখানে সারা কত লাকি, সুযোগ পেয়েছে। সারা চোখ পাকিয়ে ছোঁয়ার দিকে তাকালো। সারা তন্ময় হয়ে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের দোতলার ভবন দিয়ে হাঁটছে। দু চোখের তারায় ভাসছে লেকচারার রোশন সিদ্দিকীর গম্ভীর চেহারা। রোশন সিদ্দিকী যতক্ষণ ক্লাসরুমে সারার দিকে তাকিয়েছিল ততক্ষণ তার হৃৎপিণ্ড যেন থমকে গিয়েছিল। ভেবেছিল পরীক্ষাটা কোনো মতে শেষ হলেই সে বেঁচে যায়, কিন্তু এখন আবার রোশন সিদ্দিকীর মুখোমুখি হতে হবে। তাকে দিয়ে আবার কি সব স্পেশাল পরীক্ষা দেওয়া হবে, কিছুই সারার মাথায় ঢুকছে না। গম্ভীর চিন্তায় মগ্ন হয়ে এলোমেলো পা ফেলে লাইব্রেরির দিকে এগোলো। লাইব্রেরির দিকে যত এগোচ্ছে ততই সারার হৃদয়ের স্পন্দন বেড়ে চলেছে। এই মুহূর্তে যেন হৃদয়ের মাঝে ঝড় উঠেছে। লাইব্রেরির সামনে এসে নিজের বুকে নিজেই একটা ফু দিয়ে রুমে উকি মারল। উকি মেরে দেখলো লাইব্রেরিতে রোশন সিদ্দিকী ছাড়া আর কোনো স্যার নেই। সারার বুকের টিপ টিপ বেড়ে গেল আরো কয়েক গুণ। মুহূর্তের মাঝেই সারার চঞ্চল মস্তিষ্ক চিন্তা করলো, ফাঁকা রুমে ডেকে আমার সাথে কি করতে চলেছে রোশান সিদ্দিকী? সে টিপ টিপ করে পা ফেলে ঠোঁটে ঠোঁট চেপে লাইব্রেরিতে প্রবেশ করলো। রুমে ঢুকেই বা পাশে রোশন সিদ্দিকীর টেবিল। টেবিলের উপর দুই পাশে সুন্দর দুটো ফুলদানি রাখা। রোশন সিদ্দিকী পায়ের উপর পা তুলে বাম হাতে কপাল ঠেকিয়ে গভীর মনোযোগে ফোন স্ক্রল করছে। পরনের ব্লু শার্টে তাকে মারাত্মক সুদর্শন লাগছে। কে বলেছে শ্যামবর্ণ অসুন্দরের প্রতিচ্ছবি? তাহলে রোশন সিদ্দিকীকে দেখে কলেজ ভর্তি সমস্ত সুন্দরী মেয়েরা হাঁ করে তাকিয়ে থাকতো না? তাকে নিয়ে কল্পনায় প্রেমের রাজ্য গড়তো না? তাকে দেখার জন্য হলেও ক্লাস মিস দিত না? তাকে ভেবে রাত দিন এক করতো না? সৌন্দর্য আল্লাহর অশেষ নিয়ামত, তা যে কোনো বর্ণেরই হতে পারে। সারা রোশন সিদ্দিকী টেবিলের সামনে গিয়ে মুখ কাচুমাচু করে দাঁড়ালো। রোশন সিদ্দিকী কি টের পেলো তার সামনে কেউ এসে দাঁড়িয়েছে, নাকি টেরই পেল না? তাকে দেখে সারা কিছুই অনুমান করতে পারছে না। রোশন সিদ্দিকী আনমনে ফোন স্ক্রল করে চলেছেন। সারা ঘন ঘন চোখের পলক ফেলে রোশন সিদ্দিকীর দিকে তাকাচ্ছে, কিন্তু রোশন সিদ্দিকীর কোনো হেলদোল নেই। সারা তাকে কি বলে সম্বোধন করবে কিছুই বুঝতে পারছে না। এইদিকে গত রাতে তার সাথে বিয়ে হয়েছে এই মানুষটার। বিয়ে হলেও স্বামী হিসেবে মেনে নিতে পারেনি এক ফোঁটাও। তাই হ্যাঁ গো ও গো বলে সম্বোধন করা তো সম্ভব নয়। আবার স্যার ডাকতেও কেমন সংকোচ হচ্ছে। এক রাজ্য চিন্তা মাথায় নিয়ে সারা শুকনো কাশি দিয়ে নার্ভাস কণ্ঠে বলল, আমাকে আসতে বলেছিলেন? রোশন সিদ্দিকী ফোনের ওয়ালপেপার থেকে চোখ সরিয়ে দৃষ্টি নিক্ষেপ করলো সারার দিকে। সেই দৃষ্টি এতই গভীর যে সারার হৃদয়ে তোলপাড় সৃষ্টি করলো। এমন ভয়ঙ্কর গম্ভীর চোখের দৃষ্টি সারা আগে পরে কখনো দেখেনি। এই দৃষ্টি সারাকে আবারও থমকে দিল। প্রচন্ড নার্ভাসে ঘন ঘন জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে নিচ্ছে। রোশন সিদ্দিকী গভীর মনোযোগে সারার আপাদমস্তক চোখ বুলিয়ে নিয়ে বলল, লাইব্রেরিতে প্রবেশের পূর্বে টিচারদের অনুমতি নিতে হয় জানেন না? সারার কাছে খুবই অবাক লাগছে রোশন সিদ্দিকীর ব্যবহার। সারা মনে মনে ভাবছে, তাদের যে সদ্য বিয়ে হয়েছে সে কথা কি এই মানুষটা ভুলে গিয়েছে, নাকি গত রাতের ব্যবহারের জন্য এই বিয়ে ভেঙে দিতে চাইছে? সেও কি শহরের মতোই ফ্যামিলির চাপে বিয়ে করতে বাধ্য হয়েছে? এটা তো হতে পারে না। ওনাকে দেখে তো মোটেও অতটা ফ্যামিলি ভক্ত ছেলে মনে হয় না। জোরপূর্বক কেউ বিয়ে দেবে এমনও তো মনে হয় না। উনি যথেষ্ট ম্যাচিওরড আর ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ। তাহলে কাহিনীটা কি? গত রাতেই তো তুমি করে কথা বলেছিল, এখন আবার আপনি কেন? আর যদি বৈবাহিক সম্পর্ক না রাখতেই চাইবে তাহলে তো গত রাতের সোজা সাপটা জানিয়ে দিত, নাকি আজ জানিয়ে দেবে? ওনার তরফ থেকে না রাখলে তো বড় বাঁচা বেঁচে যাব। ডিভোর্স দিয়ে দিলেই ভালো, ওনার জন্যই
আরিয়ান ভাইয়ের সাথে আমার ভালোবাসা পূর্ণতা পায়নি, কিন্তু ডিভোর্স যদি দিয়েই দেয়, আমি বা কিভাবে ডিভোর্সি স্বামীর কলেজে লেখাপড়া করব? ওনার সামনে মুখ দেখাবো কিভাবে? জীবনটা কোথা থেকে কোথায় নিয়ে যাবে আল্লাহ ভালো জানে। সব দোষ এই রোশান স্যার। আমার জীবনটা টানা টানা করার পেছনে সম্পূর্ণ হাত ওনার। উনি যদি উদ্ভটভাবে আমাকে বিয়ে না করতেন, তাহলে আজ কলেজের স্যার আমার বর হতো না, সেই স্যারের সাথে ডিভোর্সও হতো না। সেই ডিভোর্সি স্যার বউ হয়ে আজ এই কলেজে পড়াশোনা করা লাগতো না, নিজের প্রেমিককেও হারানো লাগতো না। সব দোষ এই রোশান নামক কাল সাপের। আমার সাথে এত এত অন্যায় করার জন্য আমিও এত সহজে ছাড় দিব না। আমাকে তো চেনে না, আমার নামও সারহা। সারা জীবন বান্ধবীরা ঝগড়ায় হেরে গেলে আমাকেই ডেকে নিয়ে যেত জিতেশ। মাত্র 1-1.5 মিনিটের মাঝে দুনিয়ার যত হাবিজাবি চিন্তা সারার মাথায় প্রবেশ করলো। রোশন সিদ্দিকী সারার উত্তরের অপেক্ষা করছে, অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে সারার দিকে। সারা আবারও কাচুমাচু মুখে উত্তর দিল, সরি, ভুল হয়ে গিয়েছে, আবার বাইরে গিয়ে অনুমতি নিচ্ছি। বলেই সারা বাইরে যেতে পা বাড়ালো। রোশন সিদ্দিকী খানিকটা মুড নিয়ে চেয়ারের দিকে দৃষ্টি নিক্ষেপ করে বলল, বসুন। সারা নিঃশব্দে বসলো। এক হাত দিয়ে আর এক হাত কচলাচ্ছে সে বুঝতে পারছে না এই গম্ভীর মনের মানুষটা কেন তাকে এখানে ডেকে এনেছে। সারা এবার মিহি কণ্ঠে বলল, আমাকে ডেকেছেন কেন? রোশন সিদ্দিকী খেয়াল করলো সারার নাক ঘামছে, চেহারায় কিছুটা দুশ্চিন্তা। সে সারার দিকে তাকিয়ে শান্ত কণ্ঠে জিজ্ঞেস করলো, আর ইউ নার্ভাস? সারা চোখ টেবিলে নামিয়ে জবাব দিল, না স্যার। রোশন সিদ্দিকী সারার দিকে পানির বোতল এগিয়ে দিল, বলল, আপনার গলা শুকিয়ে এসেছে, পানি খেয়ে নিন। সারা পানির বোতলের মুখ খুলে ঢক ঢক করে পানি খাচ্ছে। রোশন এক নজরে তাকিয়ে আছে সারার পানি খাওয়ার দিকে। সারা পানি খাওয়া শেষ করে বোতলটা টেবিলের উপর রাখতে যেতেই বোতল পড়ে টেবিল ভেসে গেল পানিতে। টেবিলে থাকা গুরুত্বপূর্ণ কাগজপত্র সব ভিজে গেল। সারা দ্রুত নিজের ওড়না দিয়ে পানি মুছে নিচে ফেললো। পানি মুছতে মুছতে বারবার বলছে, সরি স্যার, আমি বুঝতে পারিনি। রোশন সিদ্দিকী কোনো কথার উত্তর দিল না। সে বিরক্তি মুখে সারার দিকে তাকিয়ে রইল। রোশন সিদ্দিকীর এই চোখের দৃষ্টি সারাকে অপমানের অনলে পোড়ালো। এই দৃষ্টি সারাকে অপমানিত করছে। সারা আবারও মান ইজ্জত হারালো। মনে মনে বলল, এইসব অকাজ আর দুর্ঘটনা এনার সামনেই কেন ঘটছে? দুনিয়াতে কি ঘটনা ঘটার মতো আর কেউ অবশিষ্ট নেই? সারা কিছু বলতে যাবে, ঠিক তখনই রোশন সিদ্দিকী বলল, আপনি কি বাচ্চা? কেন? সামান্য একটা পানির বোতল সামলাতেও পারেন না? সারা চুপ রইল। মনে মনে বলল, এখন ন্যাকামি হচ্ছে, বাচ্চা না বুড়ি না জেনেই তো আবার ঠিকই বিয়ে করে নিলি। সারাকে চুপ থাকতে দেখে রোশন আবারও বলল, আপনি অ্যাগেইন এক্সাম দেবেন, স্পেশাল এক্সাম। কেন স্যার? আমি বলেছি তাই। বলেই খাতা এগিয়ে দিল রোশন সিদ্দিকী। সারা খাতা টেনে নিয়ে বলল, এটাই কি স্পেশাল এক্সাম স্যার? না, সেটা টাইম মতো হবে, এখনই নয়। সারা কৌতূহল প্রবণ হয়ে জিজ্ঞেস করলো, কোন বিষয়ের উপর এক্সাম স্যার? রোশন সিদ্দিকী সারার দিকে আবারও গম্ভীর দৃষ্টি নিক্ষেপ করে বলল, স্পেশাল সাবজেক্টের ওপর স্পেশাল এক্সাম। স্পেশাল সাবজেক্ট কোনটা স্যার? রোশন সিদ্দিকী এবার খানিকটা মুড নিয়ে বলল, এত কথা বলেন কেন আপনি? আগে লিখুন, দেখি কি কি লেখেন। সারা খাতাটা নিয়েছে ঠিকই, কিন্তু কিছুই লিখতে পারছে না। কি লিখবে সে? সারা বছর তো কোনো লেখাপড়াই করেনি। পরীক্ষার খাতায় সম্পূর্ণ বানিয়ে বানিয়ে লিখে আসে। এখন তো আর বানিয়ে লিখলে রোশন সিদ্দিকী পড়ে শোনাবে। এতে ইজ্জত যতটুকু আছে সেটুকুও আর থাকবে না। হঠাৎ সারার মাথায় একটা দুষ্টু বুদ্ধি এলো। গত রাতের কথা মনে পড়ে গেল তার। সে খাতায় লিখতে শুরু করলো, দেখুন, গত রাতের ব্যবহারের জন্য আমি সরি, কিন্তু তার মানে এই না যে আমি আপনাকে ক্ষমা করে দিচ্ছি। আমাকে জোর করে ইচ্ছার বিরুদ্ধে বিয়ে করার জন্য আমি কোনোদিন আপনাকে ক্ষমা করব না। তবে হ্যাঁ, আমি জানতাম না যে আপনি আমার কলেজের স্যার। জানলে ওসব ব্যবহার করতাম না। দেখুন স্যার, আপনি আমার শিক্ষক, আমি আপনার ছাত্রী, আপনি আমার গুরুজন। আমার কাছে সম্মান ডিজার্ভ করেন আপনি। সেই হিসেবে আমি গত রাতে খারাপ ব্যবহার করেছি, দয়া করে ওসব মনে রাখবেন না। আপনি আমার গুরুজন, আমার ভুল হবে স্বাভাবিক বিষয়। ক্ষমা করা আপনার দায়িত্ব। গত রাতের রাগ পুষে রেখে যেন আমাকে ফেল করিয়ে দেন না। আপনার কাছে বিনীত অনুরোধ।
এইসব ব্যক্তিগত রাগে যেন আমাকে ফেল করাবেন না। শিক্ষক হয় পিতার সমতুল্য, কিন্তু আপনি বরের সমতুল্য কিভাবে হলেন বুঝতে পারিনি। গত রাতের ব্যাপারটা স্যার হিসেবে না দেখে বর হিসেবে দেখে আমাকে ক্ষমা করুন। রোশন সিদ্দিকী ফোন স্ক্রলের ফাঁকে ফাঁকে দেখছে সারা খুব মন দিয়ে লিখছে। সারাকে এত মনোযোগ দিয়ে লিখতে দেখে রোশন সারাকে বলল, দেখি আপনার খাতাটা কি লিখেছেন।